রাজধানীতে রাস্তা পারাপারের সময় বাস চাপায় স্কুল ছাত্রী নিহত। প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। আজ থেকে ভোজ্য তেলের দাম কমার কথা থাকলেও নির্দেশনা না পৌঁছায় কার্যকর হয়নি ভোক্তা পর্যায়ে, আগে থেকে দাম বাড়িয়ে রাখার অভিযোগ। দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, চলছে জিকির আজকার, কাল আখিরি মোনাজাত। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ নিজ এলাকা ময়মনসিংহে এক আতঙ্কের নাম, গড়ে তুলেছেন ক্যাডার বাহিনী, সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ। এবং একের পর এক দুর্ঘটনার পরও রাজধানীতে থেমে নেই ঝিল ও খালের ওপর ঘর বানিয়ে বসবাস, কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দুষছেন বিশ্লেষকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাসের ধাক্কায় সাদিয়া আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে নিহতের সহপাঠী ও শিক্ষকরা মৎস্য ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিহত সাদিয়া বেইলি রোডের বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হচ্ছিল সাদিয়া। এ সময় যাত্রাবাড়ি থেকে গাবতলীগামী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে নিহত সাদিয়ার সহপাঠী, শিক্ষক সহ বিক্ষুব্ধরা মৎস্য ভবনের সামনের সড়ক অবরোধ করে। এ সময় দায়ী বাস চালককে আটক করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আমরা কখনো ভাবতে পারি না ও এত কম বয়সে মারা যাবে। যে ড্রাইভার মারছে সুষ্ঠু বিচার চাই, যাতে ওর শাস্তি হয় আর যাতে এইভাবে আমাদের আর কারো সড়কে মরতে না হয়। এইটা গোল্ডেন এ প্লাস হয়েছে, তার 9-এ ভর্তি হবে, কয়েকটি বেতন একটু সরকারি হিসেবে ভর্তি হইতে বেতন একটু কম দেওয়া যাবে। আমি গরিব মানুষ, সেজন্য আমার সহযোগিতা করার জন্য এই অবস্থা। তোমরা সবাই বইলা দিও, কোন সোনালী শেষ বাংলার মানুষরা যদি ভালোবাসে তাহলে সে এটার বিচার নেক, কঠিন বিচার নেক। সে ঘটনাস্থলে স্পটেই নিহত হয়, তাকে আমরা ঢাকা মেডিকেলে প্রেরণ করেছি, বাস আটক করেছি এবং যে ঘাতক ড্রাইভারকেও আমরা আটক করব। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকাল থেকেই মুসল্লিরা নানা হেদায়েতি বয়ান শুনছেন। আজ ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছেন ভারত থেকে আসা মাওলানা খুরশিদ আলম। গতকাল থেকেই দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে। দ্বিতীয় পর্বের এই আয়োজনে দেশের নির্ধারিত ১৬টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। এজন্য ইজতেমা ময়দানের ১৬০ একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর বসানো হয়েছে। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে ১৮টি পথ এবং তুরাগ নদে ৮টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে গত ৮ জানুয়ারি শুরু হওয়া প্রথম পর্ব শেষ হয় ১০ জানুয়ারি। জওয়ানা নবী, খাতিবুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, সে দাওয়াতটা আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ইজতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে মানুষের যে হেদায়েতের জন্য, ওই হেদায়েত যেন আমরা মানুষকে দিতে পারি এবং আমরা যেন সেই জন্য আমরা তার পিছনে মতো আসি এবং আমরাও নিজেরও বুঝি। আখিরাতে চাওয়া পাওয়ার জন্য আমরা যে আল্লাহর কাছে ঈমান নিয়ে চাইতে পারি। দর্শক, এই মুহূর্তে তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, আজকে দ্বিতীয় দিনের কেমন অবস্থা দেখছেন সেখানে? আজ সকাল থেকেই আপনি জানেন যে আমরা সকাল থেকেই সময় সংবাদ এখান থেকে সরাসরি সম্প্রচার করছি এবং সকাল থেকে আমরা যেটি জানাচ্ছি সেটি হচ্ছে যে এখানে যে তাবলিগ জামাতের যে ৬টি উসুল বা ৬টি মূলনীতি রয়েছে, সেই ৬টি মূলনীতির উপরে এখানে যারা এসেছেন মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা সারা বিশ্ব থেকে, তাদের সামনে তাবলিগ জামাতের মুরব্বীরা বয়ান রাখছেন। এইসব ৬টি উসুল যদি কেউ মূলনীতি মানেন তাহলে
একজন মুসল্লি কিভাবে উপকৃত হতে পারেন এবং এই 6টি উসুল বা মূলনীতি কিভাবে সমগ্র মানব জাতির কল্যাণে কাজে লাগতে পারে এ বিষয়েই মূলত 3 দিন ধরে তাবলিগ জামাতের মুরব্বীরা ধর্মপ্রাণ মুসলমানদের সামনে বয়ান রেখে থাকেন এবং সেটি মূলত আজকে হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত ভারত থেকে আসা মাওলানা খুরশিদ আলম তিনি বয়ান রেখেছেন এবং তিনি যেই বিষয়টির উপর বেশি জোর দিয়েছেন সেটি হচ্ছে যে ঈমান এবং আমল, অর্থাৎ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে যে সকল বাণী বা নির্দেশনা নিয়ে এসেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাণী যে মুসলমানদের সামনে বলেছেন সেই সম্পর্কে কঠোরভাবে এবং নির্ভর করে কিভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই বিশ্বাস স্থাপন করার পর সেগুলো কিভাবে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে এবং সেই বাস্তব জীবনে বাস্তবায়ন করলে কিভাবে মানব জাতি উপকৃত হতে পারে সেই বিষয়টিতেই মূলত এখানে মুরব্বীরা মুসল্লিদের সামনে বয়ান রেখেছেন। এর পাশাপাশি যে বিষয়টিতে তারা জোর দিচ্ছেন সেই বিষয়টি হচ্ছে আত্মশুদ্ধি। আপনি জানেন যে তাবলিগ জামাত কোনো সংগঠনের নাম নয় এবং তারা বলেই থাকেন এটি কোনো রাজনৈতিক সংগঠনও নয়। তারা এটিকে যেটি বলে থাকেন সেটি হচ্ছে যে এটি একটি আন্দোলনের নাম। এই আন্দোলনটি শুরু হয়েছিল 1920 সালে ভারতের দিল্লির একটি গ্রামে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি এই আন্দোলনের সূচনা করেন। সে বছর তিনি হজে গিয়েছিলেন এবং হজে আসার পর তিনি দেখতে পান যে তার গ্রামের যারা সাধারণ মানুষ আছেন তাদের হয়তো ওই ধরনের মাদ্রাসায় গিয়ে বা দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা নেওয়ার সুযোগ হচ্ছে না, কিন্তু এসব মানুষকে কিভাবে ধর্মের শিক্ষা দেওয়া যায় সেই ধারণা থেকেই মূলত তিনি এই দাওয়াত বা প্রচারের এই বিষয়টিকে তার পদ্ধতি বা আন্দোলনের অংশ হিসেবে নেন এবং তার যে এই আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি বলতে তিনি এটাই বোঝান, সেটা হচ্ছে যে প্রতিটি বিশ্বাসী মানুষ যদি তাদের নবী যে শিক্ষা নিয়ে এসেছেন সেই শিক্ষা সম্পর্কে জানেন এবং সবাই যদি যার যার জায়গা থেকে ভালো কাজ করেন তাহলে আর এই দুনিয়ায় কোনো ধরনের চরম পন্থা অবলম্বন করতে হয় না বা কাউকে বাধ্য করতে হয় না। অর্থাৎ এক ধরনের আত্মশুদ্ধি এবং এই আত্মশুদ্ধির মাধ্যমে প্রত্যেকের জায়গা থেকে ঠিক হয়ে একটি শান্তিপূর্ণ সমাজের জন্যই তাবলিগ জামাতের মুরব্বীরা মূলত এখানে দাওয়াত দিয়ে যাচ্ছেন এবং সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ই আসলে সকাল থেকে তারা এখানে বক্তব্য রেখে যাচ্ছেন। জাহিদ, এই ছিল এখন পর্যন্ত, আমার হাতে সব শেষ। দর্শক, টঙ্গীর তুরাগ তীর থেকে ইজতেমা ময়দান থেকে আমাদের সহকর্মী ওমর ফারুক জানাচ্ছিলেন 51তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের সর্বশেষ খবর। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক মাসুদ শিকদার নিজ এলাকা ময়মনসিংহের ফুলবাড়িয়াতেও এক আতঙ্কের নাম। তার বিরুদ্ধে উপজেলার সৈয়দপুর গ্রামে ক্যাডার বাহিনী গড়ে তোলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, এই বাহিনী নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। এই অবস্থায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজসহ মুক্তিযোদ্ধারা। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সৈয়দপুর গ্রামের এই বাড়িটি ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী আলোচিত পুলিশের উপপরিদর্শক মাসুদ শিকদারের। কনস্টেবল পদে পুলিশে যোগদানের সময় একেবারে অসচ্ছল থাকলেও এখন তিনি এলাকায় বিত্তশালী হিসেবে পরিচিত। ছুটিতে এসে এ বাড়িতেই মাদকসেবীদের নিয়ে জমজমাট আড্ডা দেন তিনি। আর আধিপত্য বিস্তার করতে তার নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে বলেও জানিয়েছে এলাকাবাসী। যখন কনস্টেবল ছিল তখন থেকে সে বেপরোয়া, যখন এসআই হলো তখন আরো বেপরোয়া। যখন সে বাড়িতে আসে তারা এখানে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এগুলা বিতরণ করে। তার অনেক লোকই আছে, অনেক পোলাপানি আছে, এরাও অন্যভাবে চলে। সবার নাম বললে দেখা গেছে আমার একটু সমস্যা হতে পারে। এদিকে তার ছোট ভাই জানিয়েছেন ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে নেয়া শাস্তি মেনে নেবেন। এরকম কোনো তার রেকর্ড নাই যে কোনো কর্মকর্তাকে পিটাইয়া হাত পা ভেঙে হাসপাতালে ঢুকাইছে অবৈধভাবে। তো যদি প্রমাণিত হয় এখানে তো আমাদের আর কিছু করার নেই। এদিকে মাসুদ শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজ সহ মুক্তিযোদ্ধারা। ইতিমধ্যে আমরা শুনেছি সে একটা আন্ডারগ্রাউন্ড একটা বাহিনী তৈরি করেছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা চাই। সে যদি আসলে দোষী হইতে আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার টেনে তার বিচার চাই।
গত 9 জানুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে 5 ঘন্টা আটকে রেখে রাজধানীর মোহাম্মদপুর থানার এসআই মাসুদের নেতৃত্বে নির্মম নির্যাতন চালায় পুলিশ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরো থাকছে, দূষণ আর নিরাপত্তাহীনতায় কাজে আসছে না তুরাগ তীরের 10 কিলোমিটারের পায়ে হাঁটা পথ। মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগের তাগিদ বিআইডব্লিউটি এর। একের পর এক দুর্ঘটনার পরও রাজধানীতে বেড়েই চলেছে ঝিল, খাল আর জলাশয়ের উপর তৈরি করা ঘরে মানুষের বসবাস। ভালো মানের বাসা ভাড়ার সামর্থ্যের বাইরে থাকায় ঝুঁকি নিয়েই এসব বাড়িতে বাস করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই দিন দিন বেড়ে চলছে এরকম ঝুঁকিপূর্ণ বসতবাড়ি। অবশ্য দ্রুত বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে ঝুঁকিপূর্ণ বসতঘর উচ্ছেদ করার আশ্বাস কর্তৃপক্ষের। সাইদুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। রাজধানীর রামপুরা ঝিল পার। হঠাৎ করেই গত বছরের 15 এপ্রিল পানির নিচে দেবে যায় ঝিলের উপর বানানো দোতলা একটি টিন শেড বাড়ি। প্রাণ হারায় 12 জন। ঘটনার পর আলোচনায় আসে রাজধানীতে ঝিল, খাল বা নদী দখল করে যারা ঝুঁকিপূর্ণ বাড়ি নির্মাণ করে ভাড়া দিচ্ছেন তাদের উচ্ছেদের বিষয়টি। কিন্তু থেমে নেই ঝুঁকিপূর্ণ বসবাস। অভিযোগ রয়েছে স্বল্প আয়ের মানুষের সামর্থ্যহীনতাকে পুঁজি করে এসব বাসা ভাড়া দিচ্ছেন প্রভাবশালীরা। অন্যদিকে সামর্থ্যের অভাবে জীবন ঝুঁকি নিয়ে বাস করছেন ভাড়াটিয়ারা। গরিবের সংসার কি করবো, আমরা তো আর বিল্ডিং এ থাকতে পারি না, তাই আমরা এই জায়গায় থাকি কম পয়সা ভাড়া দিয়ে। প্রশাসন তো এই সম্বন্ধে কোনো কিছু বলে না, আইসা চলে যায়। ঝুঁকিপূর্ণ হলে কি করবো, আমাদের জন্য ভালো। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর দায়িত্বহীনতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এরকম দুর্ঘটনা। আমরা যদি ভূপ্রকৃতি না মেনে কোনো না কোনো ভাবে বসবাস করার জন্য অনুমোদন দিই, অথবা রাষ্ট্র যদি অবৈধভাবে কতগুলো হুডলাম রাজনৈতিক পান্ডা ওই সমস্ত জায়গায় একতলা, তিনতলা, পাঁচতলা বস্তি বানিয়ে সেগুলি ভাড়া দিচ্ছে, আমরা দেখেও না দেখার ভান করি, তাহলে কি দুর্ঘটনা ঘটবে না? এটি মূলত দায়িত্বহীনতা, জবাবদিহিতাহীন একটি গভর্নেন্স আমাদেরকে এই অবস্থার মধ্যে নিয়ে ঠেলে দিচ্ছে। আর সিটি কর্পোরেশন ও রাজুক বলছে, সমস্যা সমাধানে কম খরচে স্বল্প আয়ের মানুষের জন্য বিকল্প বাসস্থানের কথা ভাবছেন তারা। 30% লোককে যদি আমি রিসেটেলমেন্ট বা পুনর্বাসন করতে যাই, তাহলে সরকারের পক্ষে রাতারাতি সম্ভব না। সেই কারণে আমরা ঝুঁকিপূর্ণ ভেবেও অনেক সময় উদাসীনতার পরিচয় দেয় যে ঠিক আছে, মানুষ কষ্ট করে বসবাস করছে ঝুঁকির মধ্যে জীবনের তাগিদে। হাজারো সমস্যা রয়েছে, সক্ষমতার দিক থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। এই সক্ষমতা অর্জন করার জন্য আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বিশ্লেষকদের মতে, শহরে মানসম্মত আশ্রয়স্থল নেই এমন মানুষের সংখ্যা প্রায় 40 লাখ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস মোকাবেলায় দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার প্রয়োজন। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে সহিংস উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ মন্তব্য করেন। অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে দেশগুলোকে সামরিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বান কি মুন। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কৃষ্ণর পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল কক্ষে সহিংস উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক অধিবেশনে যোগ দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সংস্থার বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবেলায় করণীয় বিষয়ক আলোচনা প্রাধান্য পায়। বৈঠকে বক্তৃতায় আসাদুজ্জামান খান কামাল উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দারিদ্র্য দূরীকরণে আমরা বিশেষ নজর দিচ্ছি, কারণ সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের পেছনে বড় কারণ দারিদ্র্য। এছাড়াও জঙ্গিবাদে অর্থায়ন বন্ধেও কাজ করে যাচ্ছে আমাদের সরকার। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অধিবেশনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় চরমপন্থাকে প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন। তাই উগ্রবাদ মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিতে সব দেশের প্রতি আহ্বান জানান তিনি। অনেক বছর ধরে দেখা যাচ্ছে অদূরদর্শী নীতি, নেতৃত্বে অযোগ্যতা, অপ্রয়োজনীয় বল প্রয়োগ ও একচোখা নীতির কারণে সার্বিক পরিস্থিতির অবনতি হচ্ছে। এখন সময় এসেছে এসব কিছু কাটিয়ে উঠে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সুচিন্তিত ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখন মানবাধিকার লঙ্ঘিত হয়, রাজনৈতিক সুযোগ সুবিধা কমে যায়, তখনই সহিংসতা উগ্রবাদের উত্থান হয়।
সন্ত্রাসবাদ প্রতিহত করা না গেলে সুশাসন প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা রক্ষা সম্ভব নয় উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে এর উৎপত্তি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বান কি মুন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পুলিশ বাহিনীর কিছু সদস্যের মধ্যে অপরাধ করে যে দায়মুক্তির প্রবণতা দেখা দিয়েছে তা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। সকালে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে পুলিশি নির্যাতনের শিকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এক ধরনের দায়মুক্তির একটা ভাব যেন তাদেরকে গ্রাস করেছে। তারা মনে করছেন যে তারা অপরাধ করে, অন্যায় করে, মানুষকে অত্যাচার নির্যাতন করে পার পেয়ে যাবেন এবং তাদেরকে কোনো কিছু করা হবে না বা তাদেরকে স্পর্শ করা হবে না। এই ধারণা থেকে কিন্তু আমাদেরকে মুক্ত হতে হবে এবং বিশেষ করে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আমি অনুরোধ করব যে আপনি অন্ততপক্ষে এই দুটো ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাব্বি এবং আজকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা বিকাশ, এই দুজনের ক্ষেত্রে অন্ততপক্ষে আপনি দৃষ্টান্ত রাখুন এবং প্রমাণ করুন যে আইন সকলের জন্য সমভাবে প্রযোজ্য হবে। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিল্পকলা একাডেমিতে কাজী মাহবুবুল্লাহ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন জাতির পিতার কাছ থেকে। জাতির পিতাই বলেছিলেন তাকে একটা ট্রাস্ট গঠন করে এদেশের সাধারণ গরিব শিক্ষার্থীদের সহযোগিতা করা, এবং তিনি সেটা করেছিলেন। এবং আপনারা জানেন যে তিনি একটা বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করেছেন, 20 লক্ষ টাকাও তিনি দিয়েছিলেন যে যাতে স্বাধীনতার উপর বা বঙ্গবন্ধুর জীবনের উপর গবেষণা হয়। আমি আজকে দিনে তার কথা বিশেষভাবে স্মরণ করছি। বিশেষ করে এই ট্রাস্ট তৃণমূলের প্রান্তিক জনগণ, ইতিমধ্যে তেমনি একটি পরিবারের কাহিনী আপনারা শুনেছেন, পুরস্কারপ্রাপ্ত একজন, যে তাদেরকে শিক্ষা সহায়তা দেওয়া হয়। আর তাছাড়া একেবারে যে এলাকা খুব একটা গরিব এলাকা, এই ভাঙ্গা এলাকাটা, সেখানে এবং বিভিন্ন জায়গায় তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করেছিলেন এবং যার মাধ্যমে ওই অঞ্চলের মানুষ শিক্ষার আলো দেখতে সক্ষম হয়েছিল। 1978 সালে ট্রাস্টটি প্রতিষ্ঠার পর থেকে এখন 37 বছর পার করেছে। তবে 2007 সালে পর যখন একটা রাজনৈতিক একটা স্থবির অবস্থা ছিল সারা বাংলাদেশে, তখন এই ট্রাস্টের কার্যক্রমও অনেকটা স্থগিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে 2012 সালে বোর্ড অফ ট্রাস্টি দাতা সদস্যগণ ট্রাস্টের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেন। আমি এই জন্য ট্রাস্টের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই যে তারা আবার এই উদ্যোগ নিয়েছেন এবং এখন আবার তারা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও গুণীজনের সম্মাননা প্রদানে যে অর্থ রয়েছে তা ব্যয় করছেন। আসলে আমাদের দেশে শিক্ষার প্রসার ঘটেছে কিন্তু ব্যক্তিগত উদ্যোগ থেকে। স্থানীয়ভাবে যারা একটু বৃত্তশালী ছিলেন এবং সাধারণ মানুষ, যেমন ধান উঠলে মুষ্টি ভিক্ষা করেই কিন্তু সেই টাকা দিয়ে স্কুল গড়ে উঠতো এবং সেখান থেকে কিন্তু লেখাপড়া শুরু। আমাদের দেশে কিন্তু এভাবেই প্রতি এলাকায় শিক্ষানুরাগী একটু যারা বর্ধিষ্ণু পরিবার, তাদের উদ্যোগ, স্থানীয় জনগণের সহায়তা, তার মাধ্যমেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে। কাজেই এখানে সরকার যতই করুক না কেন, ব্যক্তিগত উদ্যোগে যদি এভাবে প্রতিষ্ঠান গড়ে ওঠে বা সহায়তা পায়, তাহলে তার একটা বিরাট অবদান সমাজে অবশ্যই রাখতে পারে এবং সমাজ লাভবান হয়। আমরা এটাই চাই, আমাদের যে লক্ষ্য, যে এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, যেমন আমরা চাই বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে, কিন্তু সেটা সম্ভব তখনই যখন আমাদের দেশের সকল মানুষ শিক্ষিত হবে। সুশিক্ষিত জাতি ছাড়া কখনোই দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব না। আর পাশাপাশি শিক্ষা মানুষকে আলোকিত করে, অন্ধকার কুসংস্কার থেকে মুক্তি দেয়। কাজে আমরা আমাদের বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই যে এই বাংলাদেশ হবে কুসংস্কার, কুপমণ্ডুকতা, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক সচেতন একটি সমাজ, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু এদেশের স্বাধীনতা, এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের বিজয়।
কাজে আমরা বাংলাদেশকে সেইভাবেই গড়ে তুলতে চাই। আমরা যখন 96 সালে সরকার গঠন করি তখন আমি লক্ষ্য করলাম যে আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 45%, তাও শুধুমাত্র নামটা লিখতে পারত এই জনসংখ্যায় বেশি। আমরা একটা কর্মসূচি নিলাম এবং একটা প্রজেক্টও পাস করলাম যে আমরা সমগ্র বাংলাদেশকে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এবং সেখানে আমাদের যেটা ছিল যে তখনকার যে 45 বছর বয়স পর্যন্ত সকল মানুষ যেন অন্তত অক্ষর জ্ঞানটা পায়, সেভাবে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন শুরু করি এবং এক একটি জেলা ধরে ধরে এক একটি জেলাকে যেন নিরক্ষরতা মুক্ত জেলা হিসেবে ঘোষণা দেওয়া। সেইভাবে আমরা প্রত্যেক জেলার ভিতরে একটা প্রতিযোগিতা সৃষ্টি করে আমরা আমাদের কার্যক্রম চালাতে থাকি এবং তার ফলাফলটাও আমরা পেয়েছিলাম, কারণ ইউনেস্কো 1998 সালে বাংলাদেশকে এত দ্রুত নিরক্ষরতা মুক্ত করার জন্য পুরস্কার দিয়েছিল, কারণ আমরা অল্প সময়ের মধ্যে আমাদের সাক্ষরতার হার 65.5% উন্নীত করতে সক্ষম হই। পাশাপাশি উচ্চশিক্ষাকেও আমরা গুরুত্ব দিই, কারণ উচ্চশিক্ষা ছাড়া কোনো জাতি গঠন করা সম্ভব না। সেই সাথে আরেকটি বিষয় ছিল গবেষণা। আমি 96 সালে সরকার গঠন করার পর দেখলাম যে গবেষণার জন্য একটি টাকাও বরাদ্দ ছিল না, অথচ আমরা জানি যে গবেষণা ছাড়া কখনোই কোনো উৎকর্ষ সাধন সম্ভব নয়। বা আমরা যে আজকে বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছি, বা পাটের জন্ম রহস্য উদ্ভাবন হয়েছে, বা আমাদের জ্ঞান বিজ্ঞান সব দিকে মানে স্বাস্থ্য যেদিকে আমরা তাকাই প্রতিটি দিকেই কিন্তু গবেষণা একান্তভাবে প্রয়োজন। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিল্পকলা একাডেমিতে কাজী মাহবুবুল্লাহ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের সংবাদে। দূষণ আর নিরাপত্তাহীনতার কারণে পুরোপুরি কাজে আসছে না তুরাগ নদীর তীরে 10 কিলোমিটার পায়ে হাঁটা পথ। জায়গাটিতে নদী দখল বন্ধ করে ভ্রমণ ও বিনোদনের জন্য এ পথ নির্মাণ করে বিআইডব্লিউটিএ। স্থানীয় জনগণের অভিযোগ, নদী দখল বন্ধ করা গেলেও দূষণ বন্ধে কোনো উদ্যোগই কাজে আসছে না, তাই এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে। অবশ্য বিআইডব্লিউটি এর মন্তব্য, মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া দূষণ বন্ধ সম্ভব নয়। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। সন্ধ্যার পরেই অন্ধকারে ছেয়ে যায় তুরাগের দুতির। তখন পাশের লোকালয়ের আলোর উপর নির্ভর করে চলতে হয় পথচারীদের। অভিযোগ রয়েছে এ সময় ছিনতাই সহ অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ায় লোকজনের চলাফেরা কমে যায়। অথচ সন্ধ্যার আগ পর্যন্ত বেশ লোক সমাগম থাকে পুরো এলাকা জুড়ে। তাদের দাবি, রাতের বেলা ব্যায়াম সহ অন্যান্য কাজে এ পথটি ব্যবহারের প্রয়োজনীয়তা থাকলেও তা সম্ভব হয় না। সন্ধ্যার পরে নিরাপত্তা বাড়তি নাই, যেমন পুলিশের কোনো আনাগোনা নাই। মহিলারা তো সন্ধ্যার পরে আর বাইরে দিতে চায় না। আমরা নিঃশ্বাস নিতে পারি না, বাতাস নিতে পারি না, দূষিত বাতাস নিতেছে, স্বাস্থ্যের জন্য সমস্যা। শুধু নিরাপত্তাই নয়, তুরাগের বড় সমস্যা দূষণ। টঙ্গী, উত্তরা সহ আশপাশের এলাকার শিল্প কারখানা ও আবাসিক এলাকার বিভিন্ন বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদীতেই। 5টা-7টা ড্রেন আছে, সব ড্রেন নদীর মধ্যে নামে, বিচের পানি সহ এদিকে আরো বেশি আছে। অনেক অসুস্থ মানুষও মন ভালো করার জন্য এখানে আসে, সেই সুস্থ বোধটা পায় না, যেই নোংরা আর দুর্গন্ধের জন্য। বিআইডব্লিউটি এর মন্তব্য, দূষণ রোধে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে। ঢাকা সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেস্কো এবং যে স্থানীয় প্রশাসন এবং সর্বোপরি পরিবেশ মন্ত্রণালয় এবং এই সবাইকে মিলে পানি সম্পদ মন্ত্রণালয় সবাইকে নিয়েই কিন্তু কাজগুলোকে সমন্বিতভাবে করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্পৃক্ততা থাকলে আমি মনে করি যে খুব তাড়াতাড়ি আমাদের এই দূষণটাও নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর এখানে পুলিশ প্রশাসনের সাথে আমরা টহলের ব্যবস্থার জন্য আমরা একটা রিকোয়েস্ট করতে পারি অবশ্যই। কর্তৃপক্ষ জানান, নদী দখল বন্ধে তুরাগ, বালু, বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীরে পর্যায়ক্রমে কমপক্ষে 50 কিলোমিটার পায়ে হাঁটা পথ নির্মাণ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা বিআইডব্লিউটিএ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, শর্ত পূরণ শুরু করার পরও তেহরানের ওপর থেকে এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহারের করছে না পশ্চিমা বিশ্ব। ভিয়েনায় যুক্তরাষ্ট্র ও ইইউ এর সঙ্গে ইরানের বৈঠক আজ। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 16তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরে বাংলানগর প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। মেলার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের।
জাহিদ, আপনাকে ধন্যবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে 16তম দিন এবং শনিবার সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে মেলায় যেরকম আশা করা হয়েছিল ব্যাপক জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি মেলার ভিআইপি গেটের ঠিক সামনে এবং এইখানে আমার ঠিক পেছনেই আপনি দেখতে পাচ্ছেন এবং ক্যামেরার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন মেলা কমিটির যে অফিস সেটি রয়েছে এবং ঠিক তার উল্টো দিকে বিপরীত দিকে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস। এই দুটি অফিস দেখানোর আসলে একটি উদ্দেশ্য রয়েছে, সেটি হলো যে মেলায় এবছর যেসব পণ্য সামগ্রী প্রদর্শনীর জন্য আনা হয়েছে সেগুলো কিন্তু মান নিয়ে ক্রেতা দর্শনার্থীদের একটি ব্যাপক প্রশ্ন রয়েছে এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে ক্রেতা দর্শনার্থীরা যেটা বলতে চাচ্ছেন যে পণ্যের মান অনুযায়ী আসলে দামটা অনেক বেশি এবং যে মানের পণ্য বাণিজ্য মেলায় এসেছে সেটি আসলে আশানুরূপ নয়। বাণিজ্য মেলা মূলত যে কারণে প্রতি বছর আয়োজিত হয়, দর্শনার্থীরা এসে থাকেন এখানে কিছু ছাড় বা অফারের আশায়, সেই লক্ষ্যে কিন্তু তারা করেন মেলায় আসেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু এবছর সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন প্রাণ আরএফএল কোম্পানির একটি স্টল ব্রেভারে আসছি এবং এখানে ব্রেভারের যেসব পণ্য সামগ্রী রয়েছে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। আমার সাথেই রয়েছে একটি নুডলসের প্যাকেট রয়েছে এবং এর পাশেই রয়েছে একটি জুসের প্যাকেট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জুসের প্যাকেটটি এখানে গায়ে লেখা আছে 300 টাকা দাম এবং এখানে তারা বলছেন যে রেগুলার প্রাইস 397 টাকা, কিন্তু তারা এখন মেলা উপলক্ষে দিচ্ছেন 300 টাকায়। মূলত ব্যাপারটি হলো যে কন্টেনারটি রয়েছে সেগুলির বাজার মূল্য 100 টাকা বা 120 টাকার মতো, আর যে পণ্যগুলো এখানে রয়েছে যে 10টি আইটেমের, আপনি দেখতে পাচ্ছেন 10টি আইটেমের পণ্য এখানে পাওয়া যাচ্ছে। 10টি সব মিলে যদি আপনি এভারেজ, কোনোটির দাম 16 টাকা আছে, কোনোটির দাম 25 টাকা, কোনোটির দাম 22 টাকা আছে, সব মিলে আপনি 250 টাকার মতো হতে পারে। তো সেক্ষেত্রে তারা যেটি অফারের কথা বলছেন যে রেগুলার প্রাইস থেকে তারা 97 টাকা কম দিচ্ছেন, এটি কিন্তু আসলে খুব বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। তাছাড়া আপনার আরেকটি জিনিস আমরা কিছুক্ষণ আগে শুনেছিলাম যে এখানে লাচ্ছি পাওয়া যাচ্ছিল 13টির প্যাকেট 16 টাকা করে দাম হলে সেটার দাম আসে 208 টাকা, কিন্তু তারা বলছেন যে তারা 118 টাকা ছাড় দিয়ে 300 টাকায় বিক্রি করছেন এরকম একটি কন্টেনার দিয়ে। তো আমি এখন এখানে যে ব্রেভার স্টলে যারা আছেন আমি তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে যে ছাড়টি তারা দিচ্ছেন এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সামঞ্জস্যপূর্ণ। যে আমরা দেখছিলাম যে আপনার এখানে যে জুস এবং একটি লাচ্ছির প্যাকেট ছিল এবং সেক্ষেত্রে যে আপনারা যে দামটি বলছিলেন আমাদের কাছে মনে হচ্ছে একটু বেশি। কি অবস্থা বলেন তো? আসলে এটা কোম্পানি প্যাকেজ করছে না, এই সময় আমরা কোনো আইডিয়া নেই, বাট আমরা বিক্রি করতেছি, আমাদের অফার আছে সেজন্য আমরা বিক্রি করতেছি। আসলে ওই যে আপনার যে লাচ্ছির প্যাকেটটা ছিল যে 13টির প্যাকেট যেটি সে আপনারা 208 টাকা দাম হয়, কিন্তু সেটি 418 টাকা থেকে 100 টাকা আপনারা ছাড় দিচ্ছেন বলছেন, সেটির ব্যাপারে একটু জানতে চাই। ওটা টোটাল কস্টিং ওটা হচ্ছে 400 কত টাকা দেন, তারপরে ওই 418 টাকা ওটার কস্টিং টোটাল, আর ওটা ডিসকাউন্ট দিয়ে আমাদের বিক্রি করতেছিলাম 300 টাকা। আসলে এটা কি ছাড় হলো? আসলে আপনারা তো যে পণ্যের দাম সেটি বরং কন্টেনারটার দামও আপনারা একটু নিয়ে নিচ্ছেন এর সঙ্গে। কন্টেনারটা তো আমরা হয়তো বা 30% নিতেছি, 50% মানে 100 পুরো টাকাটা নিতেছে না কোম্পানি। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছিলেন যে ব্রেভারের যে স্টলটি সেই স্টলে যে পণ্যগুলো দেওয়া হচ্ছে, আসলে তারা যে স্টলের যে প্রদর্শনী যারা আছেন স্টল বিক্রেতা তারা কিন্তু আসলে ঠিক ভাবে বুঝিয়ে বলতে পারছেন না। তো এই ছিল মেলার এখনকার পর্যন্ত সবশেষ পরিস্থিতি। জাহিদ, পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। দর্শক, রাজধানী শেরেবাংলা নগর থেকে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 16তম দিনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবাইর ফয়সাল। পাইকারি পর্যায়ে আজ থেকে 5 টাকা কমে বিক্রি হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। তেলের দাম কমানোকে কেন্দ্র করে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। এখানকার ব্যবসায়ীরা বলছেন 2 সপ্তাহ আগে মন প্রতি সয়াবিন বিক্রি হয়েছে 2800 থেকে 2850 টাকায়। বাজার ঘুরে জানা যায় 2 দিন আগে থেকেই ভোজ্য তেলের দাম বাড়িয়ে বিক্রি শুরু করে আমদানিকারকরা। গত বৃহস্পতিবার পর্যন্ত মন প্রতি সয়াবিন তেল বিক্রি হয়েছে 3150 টাকা। এদিকে ব্যবসায়ীরা বলছেন ড্রামজাত না বোতলজাত তেলের দাম কমবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি তাদের। তাছাড়া দাম কমানো হলেও ভোক্তা পর্যায়ে এর প্রভাব খুব একটা পড়বে না বলেও জানান আমদানিকারকরা। আমরা 20 রেট এখন বিক্রি করতেছি, মার্কেট বসলে যদি মার্কেটে রেট পায় তখন আমরা একটু পরিবর্তন করবো রেটটা। এখন ভোজ্য তেল প্রতি কেজি বিক্রি করতেছি আমরা 82 টাকা করে। শীতকালে একটু সোয়াবিনের চাহিদা বেশি থাকে, যার জন্য সোয়াবিনের দামটা বেশি বেড়ে গেছে এবং বিভিন্ন ঢাকায় বিশেষ করে ঢাকায় কয়েকটা মিল ডেলিভারি অলরেডি বন্ধ করে দিয়েছে। ভোজ্য তেলের পাইকারি যে আমরা মাল নিই, বাল্কের মাল নিই, এগুলা 1 মাস পরে গিয়ে আমরা মাল পাচ্ছি না। এখন ওপেনলি পেপারের মাধ্যমে ডিলার দিয়েছে লিটার 5 টাকা কমছে, সেটার এফেক্ট অলরেডি পড়বে।
দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। এ বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, এর আগের নিউজটি তো আমরা যেমনটা দেখেছি যে চট্টগ্রামের খাতুনগঞ্জে তেলের পাইকারি যে বাজার রয়েছে সেখানে 5 টাকার আসলে যে কমার কথা ছিল, অর্থাৎ সরকারি মন্ত্রণালয় থেকে, অর্থাৎ বাণিজ্য মন্ত্রী গত কয়েকদিন আগে দেশের ব্যবসায়ী এবং যে তেল ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যে 5 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তার প্রভাব আসলে চট্টগ্রামে খুব বেশি পড়েনি দেখেছি। কিন্তু ঢাকার কারওয়ান বাজারে রয়েছি আমি এখন এই মুহূর্তে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পাইকারি দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে প্রভাব পড়তে শুরু করেছে। কারণ আপনি জানেন যে আজকে থেকে 5 টাকা কমার যে সিদ্ধান্ত রয়েছে সেটা আসলে এখন পর্যন্ত হয়তো যারা বাস্তবায়ন করতে পারেনি, অর্থাৎ এখন পর্যন্ত যে খুচরা দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সেই তাদের সেই তথ্যটি পৌঁছায়নি এবং নতুন দর এবং নতুন পণ্য কিন্তু তারা না পাওয়ার জন্য তারা এখনো কমাতে পারেনি। তবে পাইকারি যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু সকাল থেকে হয়তো কমাননি, তবে বেলা বাড়ার দুপুরের পরে কিন্তু আমি বেশ কয়েকটি এখানে দোকানে কথা বলেছি, পাইকারি দোকানে, তারা কিন্তু আসলে কমিয়ে ফেলেছে, নতুন রেট তাদের এখানে চলে এসেছে এবং তারা সেই দরেই আসলে এখান থেকে বিক্রি করছেন। তবে যেই দোকানগুলোতে কিংবা যেই তাদের আড়তগুলোতে আসলে এখনো নতুন দর এসে পৌঁছায়নি কিংবা নতুন যে পণ্য অর্থাৎ আজকের 5 টাকা কমের যে দর সেটা যারা পাননি তারা কিন্তু এখন পর্যন্ত কমাতে পারেনি। তবে একই সঙ্গে যদি আমি আরো জানাতে চাই যে অন্যান্য যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে কিন্তু সেই আগের রেটেই বিক্রি করছেন এবং তারা যেমনটা বলছেন আমাদেরকে যে তারা নতুন দর না পাওয়া পর্যন্ত অথবা পুরনো যে দরে তারা বিক্রি করেছেন সেই পুরনো পণ্যটা আসলে তাদের শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে নতুন দর তারা কিন্তু আসলে পাবেন না, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমি যদি আপনাকে একটু বলি, আমাদের সঙ্গে আসলে কারওয়ান বাজার এই মুহূর্তে রয়েছেন একটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী রয়েছেন, তিনি আসলে এই মুহূর্তে এই যে কারওয়ান বাজারের যে বিভিন্ন যে পাইকারি আড়তগুলো রয়েছে সেখানে এসে তারা নতুন দর তুলে দিচ্ছেন এবং সেই নতুন দরে বিক্রির জন্য তারা কিন্তু বলছেন। তো সেই একজন বিক্রয় কর্মীর সঙ্গে একটু আমি কথা বলবো, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে আজকের সকাল থেকে তো নতুন রেট বাস্তবায়ন হওয়ার কথা ছিল, তো আপনাদের আসলে প্রক্রিয়া কতটুকু এবং কতটুকু বাস্তবায়ন হচ্ছে বাজারে? জি, আমরা আজকের বাজার করা ছিল, কিন্তু আমরা গতকাল থেকে আমরা তার মার্কেটে বাজার করে আমরা শুরু করছি এবং প্রত্যেক ডোর টু ডোর আমরা সেই রেটটা দেওয়ার জন্য আমরা কাজ করছি। গতকাল থেকে আমরা অলরেডি মাল আমাদের বিক্রি হচ্ছে, সরকার নিজে ছিল আজকে থেকে আমরা, বাট গতকাল থেকে আমরা এই কার্যক্রম শুরু করছি। সিটি গ্রুপ যেটা আমরা তীর ব্র্যান্ড হিসেবে মার্কেটে আছে সেটা আমরা গতকাল থেকে আমরা বাজার শুরু করছি লিটার প্রতি 5 টাকা কমে। তবে আমরা দেখতে পাচ্ছি আসলে খুচরা বাজারে এখনো সেই প্রভাব পড়েনি, কারণটা কি? খুচরা বাজারে আসার প্রভাব নিয়ে যে জন হোলসেল মার্কেটে আসে, হোলসেল মার্কেটে আসে যে খুচরা বাজারে অনেক এলাকায় যায়, যার কারণে হোলসেল মার্কেটে এখন খুচরা আসেনি, যার কারণে ইনফরমেশন অটো পায়নি, অর্থাৎ আজকের ভিতরে সব জায়গায় ইনফরমেশন পৌঁছে যাবে আমাদের সিটি গ্রুপ থেকে। ওকে, ধন্যবাদ শাফিন। তিনি যেমনটা বলছিলেন তিনিও আমার সঙ্গে একমতই প্রকাশ করলেন আসলে খুচরা বাজারে এখন হয়তো প্রভাব পড়েনি, কারণ কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে, হয়তো দুপুরের পরে কিংবা বিকেল থেকে আসলে কিন্তু খুচরা বাজারও সেই 5 টাকা কমার যে প্রভাব সরকারি সিদ্ধান্ত সেটি পড়া শুরু করবে এমনটি তিনি যেমন আশা করছেন। এখানকার যারা বিক্রেতা আছেন তারা কিন্তু আমাদেরকে এমনটাই বলছেন। তো রাজধানীর কারওয়ান বাজার পাইকারি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে রিপোর্টার ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন ভোজ্য তেলের দাম কমানোর বিষয়টি নিয়ে। নেত্রকোনার কলমাকান্দায় অজ্ঞাত রোগে গত 1 মাসে 2 শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত আরও 12 জন। চিকিৎসক ও রোগীর স্বজনরা জানান, গত 1 মাসে উপজেলার প্রত্যন্ত অঞ্চল কৈলাটি ইউনিয়নের জামশেন ও নাউড়িপাড়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। গ্রাম দুটিতে একই রোগে আক্রান্ত হয়েছেন শিশুসহ আরও 12 জন। স্বজনদের অভিযোগ, যাতায়াত ব্যবস্থা না থাকায় স্থানীয় ফকির কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছেন তারা। এদিকে এ রোগের আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার বিজন কান্তি সরকার। পানি ফুটকল লাগানো লইছে, শরীরের মাথায় জ্বর আছে, কোমরের মাথায় ব্যথা আছে, কালি উত্তারে না রাও করতে পারছে না, কিন্তু কিছু খাইছে না খাদ্য খাওয়া। বসন্ত হইয়া এইরকম করে আমরা 5 জন লোক এক গ্রামে মারা গেছে, আরো 50-60 জন এরকম শুকাইছে না কাজ। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের ওষুধে কোনো কাজ হয়েছে না। হুইরের কাছে গেছি, ডাক্তারের কাছে গেছি, আমরা কোনো উপকার হাইছি না। মৃত মেয়ের দেহের লক্ষণাদি আমার যে স্পেশালিস্ট আছেন ওনারা দেখেছেন এবং যে আক্রান্ত রোগী আছে তার অবস্থা খোঁজখবর নিয়েছি, আমরা দেখেছি। দেখে আমাদের এই মধ্যে একমত হয়েছে যে সম্ভবত সেটা মেনিনজাইটিস মেনিনজাইটিস অথবা ভাইরাল কোনো রোগে আক্রান্ত হয়েছে। সুতরাং নভেম্বর থেকে যেহেতু আক্রান্ত হয়েছে আমাদের দৃষ্টিগোচর হয়নি, এই জন্যই যেহেতু তারা অচিকিৎসায় গিয়েছিল। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত।
সকালে ঝালকাঠি পৌঁছায় সময় সংবাদের দলটি। সেখানে সার্কিট হাউজের সামনে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। গত 5 বছরে সময় সংবাদ কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে তা জানতে যাওয়া হয় উপস্থিত দর্শকদের কাছে। সময় সংবাদকে নিজস্ব পর্যালোচনা জানায় দর্শকরা। সময় সংবাদ নিয়ে নিজেদের অনুভূতি জানাতে সেখানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান এবং খবর প্রচারে প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন দর্শকরা। আমার যে অবকাঠামো এবং বিভিন্ন স্কুল কলেজ আমার শিক্ষাঙ্গনে যেই সমস্যাগুলো এই সমস্যাগুলো সেইভাবে ফুটে উঠছে না। ফেসবুকে আরও একটু সময়ের যে স্কল বা অন্যান্য আদারওয়াইজ যে আপনার এগুলো আছে সেগুলো যদি ফেসবুকে দ্রুত দিত তাহলে আমার মনে হয় আমাদের চাহিদাটা মেটত। আগে শঙ্খশিল্পর অনেক চল ছিল যেগুলো আমাদের এখানে অনেক হতো, কিন্তু এখন আর অতটা দেখা যাচ্ছে না। বাংলার সময় এবং সকালের খবর, এই খবরে যদি আরো জেলার খবরগুলোর জায়গাটা বেশি দেওয়া হয়, জাতীয় নিউজটা অন্য সংবাদগুলোতে নিয়ে, তাহলে আমার মনে হয় যে জেলার সংবাদটা বেশি ইনক্লুড করা যায়। রুট লেভেলের যে খেলাধুলা এগুলো একটু বেশিভাবে প্রচার করা হোক বা টিভিতে দেখানো হোক। দেশের বাইরের খবর। পরমাণু চুক্তির সব শর্ত পূরণ করছে ইরান। এটা নিশ্চিত হওয়ার পরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতেই তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ঐতিহাসিক এই চুক্তির বাস্তবায়নে ভিয়েনায় যুক্তরাষ্ট্র, ইরান ও EU প্রতিনিধিদের ত্রিপক্ষীয় আলোচনা আজ থেকে শুরু হচ্ছে। গেল জুলাই মাসে 5 পরাশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষর হওয়ার পর থেকে এটি বাস্তবায়নের লক্ষ্যে তোড়জোড় শুরু করে তেহরান। শুরু করে পশ্চিমা বিশ্বের সঙ্গে নানা ধরনের কূটনৈতিক তৎপরতা। শর্ত পূরণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাশিয়ার কাছে এক দফা স্বল্প মাত্রায় পরিশোধিত ইউরেনিয়াম পাঠিয়েছে তারা। শুধু তাই নয়, বৃহস্পতিবার ইরানের আরেক পারমাণবিক কেন্দ্রের চুল্লি থেকে এর প্রধান অংশ সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA। এতে করে পরমাণু কেন্দ্রটিতে পারমাণবিক বোমা তৈরির সুযোগ আর থাকলো না বলেও জানায় তারা। এর পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে শিগগিরই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে পশ্চিমা বিশ্ব। তবে এখনই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়ে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। আমরা আগেও বলেছি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি ধাপে ধাপে ঘটবে। চুক্তির অংশ হিসেবে কম মাত্রায় পরিশোধিত ইউরেনিয়ামের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত ইউরেনিয়াম নিচ্ছে তেহরান, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমরা IAEA এর প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। সবকিছু যাচাই করেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করব আমরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। শুক্রবার ইউর বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনই বলে দেবে ইরান চুক্তির প্রতি কতটা শ্রদ্ধাশীল, আর তার পরিপ্রেক্ষিতেই তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরান চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার ভিয়েনায় আবারও আলোচনায় বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। শুক্রবার মোঘেরিনি বলেন, চুক্তি কার্যকর করার পথে অনেকখানি এগিয়ে গেছে এর অংশীদাররা। এদিকে আগামী 22 জানুয়ারি ইরান সফরে আসছেন পরমাণু চুক্তির অংশীদার ইরানের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেস টিভির খবরে বলা হয়, ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেই তেহরানের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা চুক্তি সই করবে বেইজিং। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির 19 সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এদের মধ্যে ইরাক সীমান্তবর্তী সিজার শহরে 12 জন, সিলোপি শহরে 5 জন ও দিয়ারবাকির সুর জেলায় নিহত হয়েছেন 2 জন। এদিকে কুর্দিপন্থী রাজনৈতিক সংগঠন HDP অভিযোগ করেছে দেশটির সিজার ও নুসাইবিনে গেল মাসে জারি করা কারফিউ চলাকালে 81 বেসামরিক নাগরিককে হত্যা করেছে তুর্কি সামরিক বাহিনী। তবে বেসামরিক মানুষের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে সরকার। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। বঙ্গবন্ধু গোল্ড কাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলার যুবাদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 6:30টায়। বঙ্গবন্ধু গোল্ড কাপে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথমটিতে বাহরাইনের সাথে ড্র করলেও পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2-0 গোলে হেরে যায় বাংলার যুবারা। তাই সেমিফাইনাল খেলতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশের।
একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে মালদ্বীপ এবং বাহরাইনের ম্যাচের দিকেও। অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম 2 ম্যাচ হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কম্বোডিয়া। তাই বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ কম্বোডিয়ার কাছে কেবলই আনুষ্ঠানিকতার। এই ম্যাচ আমাদের জিততেই হবে, নয়তো আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাব। আমার বিশ্বাস ছেলেরা তা হতে দেবে না। গেল ম্যাচের ভুল সূত্রে তারা ঠিকই ঘুরে দাঁড়াবে। আমাদের কিছু সিলি মিস্টেকের কারণে আমরা গোল রিসিভ করছি, তো আমরা চেষ্টা করব সামনের ম্যাচ আমরা ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্যই, কারণ শেষ ভালো তার সব ভালো তার। চেষ্টা করব যে শেষ ভালো, লাস্টে আমরা 3টা পয়েন্ট নিয়ে, তো সমীকরণ যেটাই হোক আমাদের কালকে জিততে হবে, এটাই আমরা চেষ্টা করব কালকে। মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভ্রমণ পিপাসুদের বরাবরই আকর্ষণ করে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তবে এখানে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি আনন্দের জন্য পর্যটন নগরী কক্সবাজারে যোগ হয়েছে নতুন আকর্ষণ প্যারাসেলিং। রোমাঞ্চকর এই খেলাটি বাংলাদেশে নতুন হলেও অল্প কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে প্যারাসেলিংকে আরও বেশি জনপ্রিয় করতে প্রশাসনের সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। মোহাম্মদ ফরায়েজের তোলা ছবি ও সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নিচে সমুদ্রের স্বচ্ছ নীল পানি আর ওপরে বিশাল আকাশের হাতছানি, এ দুয়ের মাঝে মেলবন্ধন জুড়ে দিয়েছে প্যারাসেলিং নামের এই রোমাঞ্চকর খেলাটি। স্পিডবোর্ডে প্যারাশুট বেঁধে 3 থেকে 400 ফুট ওপরে আকাশে ভেসে বেড়ানোর এই খেলার নামই প্যারাসেলিং। বিশ্বের বিভিন্ন দেশে দুঃসাহসিক এ খেলাটি বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই আয়োজন নতুন। খোলা আকাশে ভেসে মেঘের সঙ্গে লুকোচুরি আর সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সেই দুর্লভ অভিজ্ঞতার কথা জানান পর্যটকরা। মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসলাম আমি, আমার ব্যাপারটা সেরকমই ছিল। At a time I felt like I have wings, আমার পাখা আছে। হাফ কিলোমিটার দূরে গিয়ে পানিটা টাচ করে খুব সুন্দর একটা জিনিস। বাংলাদেশে এই জিনিসটা হওয়াতে খুব আমরা খুবই এক্সাইটেড। জিনিসটা একদমই নতুন বাংলাদেশের জন্য, সবাই যেহেতু করতেছে দেখতেও ভালো লাগতেছে। জেট স্কি, তারপরে আপনার ব্যানানা রাইড, মানে অন্যান্য অনেকগুলো রাইড আরো আনা যায়, আনলে আমাদের জন্য ভালো হবে। প্যারাসেলিং এর পাশাপাশি সমুদ্র সৈকতকে ঘিরে আরো নতুন নতুন বিনোদন ব্যবস্থার পরিকল্পনার কথা জানান উদ্যোক্তারা। সেই সঙ্গে প্যারাসেলিং এর জনপ্রিয়তা বাড়াতে পর্যাপ্ত সুবিধা সহ প্রশাসনের সহায়তা চান তারা। এখানে শুধু প্যারাসেলিং করলে তো চলবে না, যারা প্যারাসেলর আছেন পর্যটকরা আসলে তাদেরকে বসার জায়গা, এখানে অন্যান্য অ্যামিউজমেন্ট থাকলে তারা আনন্দ পাবে এবং প্যারাসেলিংটা উপভোগ করতে পারবে নিরাপত্তার সহিত। আগামী মাসে হয়তো আমরা একটা ফ্লাইং বোট আনবো এখানে, সেটা পর্যটকদের আশা করি অনেক আনন্দ দেবে। 2014 সালে কলাতলি পয়েন্টে প্রথম প্যারাসেলিং খেলার আয়োজন করা হয়। বর্তমানে দরিয়ানগর ও হিমছড়িতে এই রোমাঞ্চকর খেলাটির অভিজ্ঞতা নিতে পারবেন ভ্রমণ পিয়াসীরা। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে রাস্তা পারাপারের সময় বাস চাপায় স্কুল ছাত্রী নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। আজ থেকে ভোজ্য তেলের দাম কমার কথা থাকলেও নির্দেশনা না পৌঁছায় কার্যকর হয়নি ভোক্তা পর্যায়ে। দু এক দিনের মধ্যে প্রভাব পড়বে খুচরা বাজারে বলছেন বিক্রেতারা। দেশের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। স্ব স্ব ক্ষেত্রে 4 জনকে দেয়া হলো কাজী মাহবুবুল্লাহ স্মৃতি পদক। দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, চলছে জিকির আজকার, কাল আখিরি মোনাজাত। এবং ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ নিজ এলাকা ময়মনসিংহে এক আতঙ্কের নাম, গড়ে তুলেছেন ক্যাডার বাহিনী, সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।